গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পায়। আপনারা জানেন গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা স্ট্যাটিউটরি বডি, সংবিধান অনুযায়ী এটা সংবিধিবদ্ধ, সরকারি টাকায় কিন্তু এই ব্যাংকটা তৈরি। এটা ছিল ভূমিহীন মানুষদের কিভাবে পুনর্বাসন করা যায় তারপর গবেষণার জন্য। স্বাধীনতার পরপরই শুরু হয়, তখন চট্টগ্রামেও এটার উপরে গবেষণা শুরু হয়। গবেষণা চলাকালীন সময় একজন প্রফেসর হিসেবে সেও সম্পৃক্ত ছিল। এরপর পেশনে কাজ করে এবং 90 সালে সে চাকরি পায়। কারণ 1983 সালে এটা অধ্যাদেশ হিসেবে জারি করেন, এর আগে প্রজেক্ট ছিল। এবং এই প্রজেক্টে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে সবাই প্রত্যেকটা সরকারি কিন্তু আর্থিক সহায়তা দিয়েছে, এটা ঠিক, এবং গবেষণা চলছিল। যখন অধ্যাদেশ জারি হলো আর পুরো 90 সালে এসে চাকরিটা পান। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে 6,000 টাকা বেতনের একজন কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেল অল্প সময়ের মধ্যে, সব জায়গায় সে ডোনেশন দিচ্ছে, বিল ক্লিন্টন ফাউন্ডেশন থেকে শুরু করে হিলারি ইলেকশনে বা বিভিন্ন যে দিচ্ছে, কই এই বিষয়টা কারো মাথায় কেন আসলো না যে এত জায়গায় এত সম্পত্তি বাড়ালো কোথা থেকে, কিভাবে সে অর্থটা পেল? কিন্তু এই চক্রান্তটা তো 2001 সালে আপনারা জানেন যে আমার কাছে একটা প্রস্তাব ছিল যে আমাদের যে গ্যাস ফিল্ডে আমরা যে গ্যাস উত্তোলন শুরু করলাম, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন বিদেশি সংস্থা এবং আমেরিকার অনেকগুলি কোম্পানি, আসলে আমেরিকার কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশের ছিল না। 1996 সালে আমি যখন সরকারে আসি, আমি দেখলাম মাত্র কোনো ইনভেস্টমেন্টই তাদের নাই। আমি বেসরকারি খাত মুক্ত করলাম। বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সেটা মেঘনা ঘাট 450 মেগাওয়াট এবং ফরিদপুরে 360 মেগাওয়াট। এই দুটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আমি আমেরিকান একটা কোম্পানি AES তাদেরকে দিলাম বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কারণ বিদ্যুৎটা 3-4% মানুষ শুধু বিদ্যুৎ পেত। আমাদের গ্যাস ফিল্ডগুলিকেও আমরা যেমন অফশোর, অনশোর এবং ল্যান্ডে যে গ্যাস ফিল্ড, সেখানেও প্রায় 22টা আন্তর্জাতিক কোম্পানি আসলো। সবাইকে আমি একটা ব্লক ভাগ করে দিয়ে দিলাম এবং সেখানে কিছু গ্যাস পাওয়া গেল। তখন একটা প্রস্তাব আসলো যে এই গ্যাস আমাকে বিক্রি করতে হবে। আমি বললাম যে আমার দেশে 3-4% মানুষ মাত্র গ্যাসের সুবিধা ভোগ করছে, আমরা এই গ্যাস দিয়ে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি করবো, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি করবো, মানুষের চাহিদা পূরণ করব। যদি অতিরিক্ত থাকে তখন আমি বিক্রি করার কথা চিন্তা করব। আমি এটাও তাদের রিকোয়েস্ট করেছিলাম। বিল রিচার্ডসন ছিলেন তখন তাদের মানে এনার্জি মিনিস্টার, তিনি এসেছিলেন এবং বিল ক্লিন্টনের সঙ্গে আমার কথা হয়। আমি তাদের বুঝিয়েছিলাম যে দেখেন আমাদের কত গ্যাস আছে এখন আমরা জানি না, আমাদের এটা সিজনিক সার্ভে করতে হবে, বারবার সার্ভে করতে, অত টাকাও আমাদের নেই। তো ব্লকগুলি আমরা দিয়েছি, সেগুলি সার্ভে করে পাবে যদি আমরা পাই। এবং বঙ্গোপসাগরে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, 1974 সালে জাতির পিতা এই মেরিটাইম বাউন্ডারি আইন করে যান, আমাদের জাতিসংঘ করেছিল 1982 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শিতা, তার ফলে বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার আছে সেটা তিনি কিন্তু প্রতিষ্ঠিত করে দিয়ে যান। কিন্তু 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করার পর আর কোন সরকার, জিয়া, এরশাদ বা খালেদা জিয়া, কেউই কখনো আমাদের বঙ্গোপসাগরে যে অধিকার আছে কথাটা কিন্তু তোলেনি। 96 সালে আমি উদ্যোগ নেই এবং আমি প্রয়াসে আমরা সইও করে আসি জাতিসংঘে, এবং তারপর থেকে আমাদের প্রচেষ্টা থাকে যে কি করে আমরা আমাদের এই অধিকারটা প্রতিষ্ঠিত করবো। যাও দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন কিন্তু আমরা আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকার সেটা আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আমাদের দুইটি প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারত, এই বন্ধুপ্রতিম দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করেই আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়লাভ করে সমস্ত তথ্যপত্র সংগ্রহ করে আমরা সেই সমুদ্র অধিকারটা আমরা পেয়েছি। আমরা এরপরে আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করি এবং সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে কিভাবে লাগাবো, আমরা ব্লু ইকোনমি শরীর অর্থনীতি প্রকল্প নিয়ে বাস্তবায়ন শুরু করে দিই। আমার কথাটা হচ্ছে যে আমি যখন 2001-এ গ্যাস বিক্রি করার মুশকিলটা দিলাম না বলে ক্ষমতা আসতে পারিনি, এটা বাস্তবতা। 40% উপরে ভোট পেয়েও আমরা কিন্তু সরকার গঠন করতে পারিনি। তবে গভীর চক্রান্ত করে আমাদেরকে আসতে দেয়নি। কারণ এ ব্যাপারে আপনারা জানেন যে
2001-এর যে নির্বাচন, এই নির্বাচনের উপরে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মহিদ সাহেব, তিনি একটি ডকুমেন্টও কিন্তু তৈরি করেছেন। সেখানে স্পষ্ট আছে কি কিভাবে আমাদেরকে মানে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতেন। সিআরআই দায়িত্বে তখন তিনি ছিলেন। যাও, বিএনপি ক্ষমতা আসলো, তারা গ্যাস বিক্রি করবে, কিন্তু যে কটা খুব খনন করেছিল গ্যাস কিন্তু পায়নি, দিতে পায়নি, এটা বাস্তবতা। বিএনপি দুঃশাসনের ফলে বাংলাদেশ যেমন দুর্নীতিতে মানে বারবার একটা আন্তর্জাতিক ভাবে দুর্নীতিগ্রস্ত দেশ, জঙ্গি জেলেন হামলা, 63টা জেলা, সব জায়গায় বোমা হামলা, হাই কমিশনের উপরে গ্রেনেড হামলা, আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের উপর। সেই 2004 সালে যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, বেঁচে গিয়েছিলাম এটা ঠিক, কিন্তু এই হামলাগুলি একের পর চলতে থাকে এবং দুর্নীতি দুঃশাসন 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করা এবং নির্বাচনকে কুকিগত করার চেষ্টা করে বিএনপি ব্যর্থ হয়, এমার্জেন্সি হয়। যাও 2008-এর নির্বাচন, 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবেই 48% ভোট পায়, আমরা 233টা সিটে জয়লাভ করি এবং এরপর থেকে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতা এসেছি। 2014 সালে ইলেকশন আগে এই বিএনপি জামাত মিলে যেভাবে অগ্নি সন্ত্রাস, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারায়, রাস্তাঘাট ধ্বংস করায়, নানা ধরনের ঘটনা ঘটায়, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এমনকি সেই হেফাজতের তাদেরকে বসিয়ে রাখা, তাদেরকে বিশ্বগুরু খাওয়াবে, তাদেরকে সরকার উৎখাত করে খাবে, যে নিজের যে সেখানে মানে সেই মিটিং সুযোগদের বক্তব্য দেয়, এই ধরনের বহু ঘটনা ঘটে। আমরা একে একে প্রত্যেকটা ক্রাইসিস কিন্তু ওভারকাম করি। 2009 সরকার গঠন করার পরপরই সেই বিডিআর এর অভ্যুত্থান, সেটাও আমরা কিন্তু সমাধান করি এবং সেই মামলার বিচার করে শাস্তিও দিই। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় যে 2014 সালেও আমরা যাতে মানে নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত শুরু হয়। কিন্তু সেই চক্রান্ত মোকাবেলা করেই আমরা নির্বাচনে জয়লাভ করি, বিএনপি বয়কট করে। 2018 সালে আমি নিজে খালেদা জিয়াকে ফোন করেছিলাম। 2014 সালে ইলেকশনে পার্লামেন্টে আমি বলেছিলাম, ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আসেন আমরা সব দল যারা আমরা জনপ্রতিনিধি আছি তাদেরকে দিয়ে ইলেকশনের আগে একটা সরকার গঠন করি এবং আপনি যে মন্ত্রণালয় চান, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু যা চান আমি তাই দেবো। পার্লামেন্টেও বলি, আবার আমি ব্যক্তিগতভাবে টেলিফোনও করি। তবে টেলিফোন করার পরে যে বকাঝকা খেলাম আপনারা জানেন, তবে আমি কখনো আমার সাথে ওরকম দুর্ব্যবহার করি না, আমার সেটা অভ্যাস না। যাও, আমরা ইলেকশন করে চলে এলাম, তারপর থেকে আবার চক্রান্ত শুরু। এই যে অগ্নি সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলি তো তাদেরই করা। 18 নির্বাচনের আগে আমি ডায়লগ করলাম, প্রত্যেকটা দল নির্বাচনে অংশগ্রহণ করলো। বিএনপির সমস্যাটা ছিল যে তাদের একটা সিটের বিরোধী নমিনেশন দিয়ে নিজেরাই গঠন করে উদ্যোগ করে নিল। নির্বাচন আমরা জয়লাভ করলাম। 2024-এর নির্বাচনের আগে এসে আবার সেই চক্রান্ত শুরু, নির্বাচন হতে দেবে না, এরকম একটা চক্রান্ত। আপনারা যে দেশে আছেন সেখানকার যিনি অ্যাম্বাসেডার স্পষ্ট তিনি ঘোষণাই দিয়ে ফেলবেন যে এই নির্বাচন হবে না, কিন্তু আমরা সে বিএনপি নির্বাচনে আসলো না। জামাত তো নির্বাচন করতেই পারতো না, বিএনপির সাথেই থাকতো তাদের বিশ্বলীয় ঐক্য জোটে। ওই অবস্থায় কিন্তু আমরা নির্বাচনটা করে বৈতরণী পার হলাম এবং সেখানে খুব বাধা দেওয়া হয়েছিল ভোটাররা যাতে না আসে। 500 ভোট কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পুলিশ, আওয়ামী লীগের নেতাদের হত্যা করা, নানা ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও নির্বাচনটা করে আমরা সরকার গঠন করতে পারলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার একটা লক্ষ্য ছিল 2007 সালে আমি যখন গ্রেপ্তার হই, বন্দী হই, সলিটারি কনফাইনমেন্ট আমাকে একা রাখা হয়েছিল। আর সেই সময় বসে বসে কিন্তু আমি প্রস্তুত করেছিলাম 21, অর্থাৎ যদি ক্ষমতা আসি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, সামাজিক নিরাপত্তা কিভাবে দেব, এই পরিকল্পনা আমি কারাগারে বসেই সেটা আকারে প্রণয়ন করি। আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আমরা সেটা সংযুক্ত করি এবং যার ফলাফল জনগণ আমাদের ভোট দেয়, আমরা ক্ষমতা আসি। ইতিমধ্যে বাংলাদেশ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং
2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কোভিড এর কারণে আমরা একই সাথে উদযাপন করি এবং আমরা শপথ নিই যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 2021 সালে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। জাতিসংঘ কর্তৃক যে তিনটা মানে শর্ত পূরণ করলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে পারে, আমরা সবগুলি পূরণ করেছি এবং বারবার প্রতি বছরই তারা সেটা পরীক্ষা করেছে। এমনকি 2024 সালেও এটা সেই কমিটি সেটা করে আমাদেরকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হতে পারি। কোভিড এর জন্য আমরা 2টা বছর সময় নিয়েছিলাম। এই 26 সালেই আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করার কথা। তার জন্য প্রস্তুতিও আমি দিয়েছি। আমরা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির অধীনে 7টা কমিটি করে দিই, সাব কমিটি করে দিই। প্রত্যেকটা মন্ত্রণালয় কোথায় আমাদের কি করতে হবে, উন্নয়নশীল দেশ হিসেবে কি কি সমস্যা আসতে পারে সেগুলি সমাধানের পর উন্নয়নশীল দেশ হিসেবে কি কি বিষয় আমরা উন্নত করব, সেই সমস্ত পরিকল্পনা কিন্তু আমি প্রণয়ন করে দিচ্ছি আমাদের সব রেখি। এবং আমরা ঘোষণা দিই 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে চট্টগ্রাম তো আমাদের পিছনে লেগেই থাকে, যাই আমাদের অপরাধটা কি আপনারা জানেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিপিতা গড়ে তুলেছিলেন মাত্র 3 বছর 7 মাসের মধ্যে। ও সম্পূর্ণত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করেন। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি 9% পর্যন্ত তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর তখনই 1975 সাল 15 আগস্ট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হল। একই সাথে আমার মা, আমার 3 ভাই, পরিবার সহ 18 জন সর্বোচ্চ কারাগার। বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। 6 বছর পরে দেশে ফিরে আসি। একটাই প্রত্যয় যে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। যারা বলেছে বাংলাদেশ স্বাধীন হলে বটমলেস বাস্কেট হবে, বটমলেস বাস্কেট হবে না, বাস্কেট উপচে পড়বে, সেভাবে বাংলাদেশকে গড়ে তুলব। আজকে আমি দাবি করতে পারি যে হ্যাঁ, 15 বছর 7 মাস সরকার একটানা ক্ষমতায় থাকার সুবাদে বাংলাদেশকে আমরা উন্নত করতে পেরেছি। উন্নয়নশীল দেশের মর্যাদাই শুধু না, দারিদ্রের হার একজনের থাকবে না। সামাজিক নিরাপত্তা, তরুণ সমাজের কর্মসংস্থান, ছাত্রছাত্রীদের পড়াশোনা, উন্নত মানের শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসারবাহিনী, আমাদের সিভিল প্রশাসন, আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ এবং আমাদের দেশের বুদ্ধিজীবী প্রত্যেকের জন্য কাজ করেছে। বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব হিসেবে পরিচিতি লাভ করেছিল। বাংলাদেশ আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে আপনাদের কোনো রিসোর্স নাই, আপনি কিভাবে এই 17 কোটি মানুষকে এইভাবে উন্নত করলেন। আমি শুধু একটাই কথা বলেছিলাম যে সুনির্দিষ্ট লক্ষ্য আর আদর্শ নীতি থাকলে আর ক্ষমতা ভোগ করা না, ক্ষমতা জনগণের সেবা করা, এটা আমার বাবার কাছ থেকে শেখা। সেবা করতে পারে এটা অসম্ভব, আমরা তা করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা প্রস্তাব ছিল, আমি আগেও বলেছি আপনাদের, আবার বলি যে আমাদের দেশে বঙ্গোপসাগরে আমরা অধিকার পেয়েছি। বঙ্গোপসাগরে গ্যাস তেল উত্তোলন করার জন্য ইতিমধ্যে ব্লক করা হয়েছে। আন্তর্জাতিক টেন্ডার ব্যবস্থা আমরা করেছি এবং সুনীল অর্থনীতি নীতিমালা নিয়েছি যে সম্পদ কিভাবে দেশের অর্থনীতি কাজে লাগবে। সেখানে আমার কাছে প্রস্তাব সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দিতে হবে। আরাকান আর্মির জন্য করিডোর, মিজোরাম এবং নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি ছিল, যে ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি ছিল, আমরা বন্ধ করে দিয়েছিলাম। কারণ কোনো প্রতিবেশীর সাথে কোনো ধরনের কোনো সংঘাতে আমি যাইনি। প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নত করেছি এবং প্রত্যেকটা প্রতিবেশী দেশ আমাদের যে পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিদান নয়। আমি সেই নীতি মেনে, আপনারা দেখেছেন, প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমার দেশে উন্নতি করেছি। অনেকে আমাকে প্রশ্ন করতো যে চীন এবং ভারত 2 দেশের সাথে বন্ধুত্ব কিভাবে রাখে। আমার কথা হচ্ছে, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। মহান মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষকে তারা শরণার্থীর আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে বিজয়ের পিছনে তাদের অবদান রয়েছে। তাদের সেনাবাহিনী প্রায় 17,000 জীবন দিয়েছে।
তাদের অবদান তো আমরা ভুলতে পারি না। আর চীন আমাদের আর এক বন্ধু দেশ। আমার দেশের উন্নতি দরকার, উন্নয়নের জন্য যে যেভাবে সহযোগিতা করবে আমরা সেটাই গ্রহণ করব। আমরা সকল দেশের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখি। যেমন আমেরিকান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আমাদের দেশে বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছি, তেমনি ইউরোপ বা অন্যান্য দেশ, এমনকি মধ্যপ্রাচ্য, প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রেখে তাদের বিনিয়োগের ব্যবস্থা, আমরা বিশেষ অর্থনৈতিক অর্জন করা, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যা যা করণীয় আমরা সেটাই করবো। সেটা সবাই আমরা করেছি। কিন্তু হ্যাঁ, আমি আমার দেশকে বিক্রি করতে পারি না, দেশকে বিক্রি করতে চাইনি আমি, এবং সেটা আমার পক্ষে সম্ভব না। আমি জাতির পিতার কম না। দেশ বিক্রি করতে পারলে যদি বঙ্গোপসাগরের সমস্ত গ্যাস ফিল্ড তাদের হাতে তুলে দিই, যদি আমি ঘাঁটি করতে দিই বঙ্গোপসাগরে, যদি আমি আরাকান আর্মিকে স্থান দিই বা তাদের করিডোর ব্যবস্থা করি, তাহলে আমার হয়তো ক্ষমতা থাকবে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা একটা আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। সে 1948 সালে ভাষা আন্দোলন করতে যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করে তিনি যে আন্দোলন শুরু, সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতি স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করে তিনি এই স্বাধীনতা এনে দিয়েছেন। কাজে এই স্বাধীনতাকে আমি বিক্রি করতে পারি না। আমার দেশটা আমি শান্তিপূর্ণ দেশ হিসেবে আমি গড়ে তুলতে চাই। দক্ষিণ এশিয়া, এবং শুধু দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ পূর্ব এশিয়া, এই সমস্ত অঞ্চলটা একটা শান্তিপূর্ণ অবস্থা যাতে থাকে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতা নয়, এই নীতিমালা নিয়েই কিন্তু আমি রাষ্ট্র পরিচালনা করছি। সেখানে আমার দেশের সম্পদ, যে সম্পদের জনগণের অধিকার, সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। আমার পক্ষে এটা সম্ভব নয়। হ্যাঁ, এটাই ছিল আমার সবথেকে বড় অপরাধ। আর যিনি দেশ বিক্রি করার সমস্ত মুচলেখা দিয়ে দিলেন, তারাই ক্ষমতা আসলো। এবং আপনারা জানেন যে ক্ষমতার পিছনে যেভাবে জঙ্গি কার্যক্রম, এবং আমার বলা লাগবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাহিনী, জঙ্গি হাসিবুল, সে তো নিজেই বলেছে, আমি কোট করছি, সে বলেছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রো রেলে আগুন দিয়েছে বলেই তাদের বিপ্লব নাকি সার্থক হয়েছে। এটা বিপ্লব হয় কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিল ক্লিন্টন ফাউন্ডেশন অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেছেন যে এই আন্দোলনে ছাত্র জনতা কোনো নেতা ছিল না, কিছু ছিল না। আন্দোলনটা তিনি কিভাবে করিয়েছেন? তিনি করিয়েছেন এটা তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, পরিকল্পনা করে মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন সংগঠিত হয়েছে। এবং বাস্তব যে নেতা কি ছিল, ছাত্রদের সব দাবি আমি মেনে নিলাম, তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদের গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হলো, যে সব দাবি মানা হলো সেই হচ্ছে 9 দফা। আবার 9 দফা করলো, ঠিক আছে 9 দফা মানবো, তখন বলে 1 দফা, মানে আমাকে বিদায় নিতে হবে। হ্যাঁ, বিদায় আমি নিয়েছি, কিন্তু আজকে দেশের অবস্থাটা কি আপনারা দেখেন? জঙ্গিদের দেশ। 460টা পুলিশ স্টেশনে আগুন, আবু সাইদ মুক্ত সহ যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, 15 জুলাই থেকে এই অগ্নিসন্ত্রাস, 16 জুলাই থেকে হত্যাকাণ্ড শুরু হলো। 2024 সালের এই জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে বা যতগুলি জঙ্গি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, তাদের সবাইকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে যারা অপরাধী। থানায় পুলিশকে পিটিয়ে মারা, আওয়ামী লীগ নেতা সেই ঝিনাইদহকে গাছে ঝুলিয়ে হত্যা করা, ছাত্রলীগ, পুলিশ এদেরকে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আমাদের গাজীপুরের যুবলীগ নেতা জুয়েলকে হত্যা করা, গাছের সাথে ঝুলিয়ে রেখে মারা, এবং ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়িতে পুলিশ মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, এই ধরনের বিভৎস সমস্ত ঘটনা, পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা। এবং এমন কোনো থানা নাই, উপজেলা নাই, জেলা নাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে ছাড়খাড় করা হয়েছে। বাবাকে, ছেলেকে পায়নি, বাবা বা মাকে হত্যা করেছে, মা চাচি দুজনকে একসাথে পুড়িয়ে মেরেছে, আপনারা দেখেছেন। এভাবে ঘরে ঘরে যে আগুন দিয়েছে, বরিশাল, সিরাজগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা আগুনে আমাদের বহু নেতা কর্মী মারা গেছে। এমনকি 32 নম্বর স্মৃতি জাদুঘর, আমরা শুধু উত্তরাধিকার সূত্রে এই 25 নম্বরের বাড়িটি, যে বাড়ি থেকে জাতির পিতার স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, ওই বাড়ি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছে এবং সেটা স্মৃতির জাদুঘর করেছিলাম।
সেই বাড়ি আগুন দিয়ে এলো কে? যুব দলের রোমান হাওলাদার নামে এক লোক প্রথম আগুনটা ধরালো এবং ছবি তুলে সে আবার তারই জায়গায় পাঠালো এবং তারপর সেখানে আগুন দেওয়া লুটপাট এবং বারবার বুলডোজার দিয়ে ভাঙা, এমনকি মানে ওই নাজেল হয়। আপনারা দেখেছেন প্যারিস থেকে একজন হুকুম দিচ্ছে আর ছাত্ররা তাই মানছে। এই হুকুমটা আপনার কে, কার নির্দেশে দেয়? সবকিছুর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে ৩২ নম্বর শুধু ভেঙে তারা ক্ষান্ত হয়নি, এই গত কয়েকদিন আগে তাদের হাতি মারা গেল, তারা নিজেরাই মারছে, সেখানে যে ৩২ নম্বর আবার ভাঙা, আবার আগুন বল। মানে এত ক্ষোভ কেন? ওই বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে সেই কারণেই এইরকম নির্যাতন আজকে বাংলাদেশে চলছে। সেখানে জঙ্গিদের হচ্ছে তারা হিরো, আর সমস্ত মামলা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় ৫-৬ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, ১.৫ লক্ষের উপরে আমাদের নেতা কর্মী অ্যারেস্টেড। এক একটা উপজেলায় যেখানে ৩০-৪০ জনের বেশি আসামি ধরে না, সেখানে ৭০০-৮০০-১০০০ এরকম সমস্ত আমাদের নেতা কর্মীদের রেখে দিয়েছে। তাদের খাদ্য দেয় না, চিকিৎসা ব্যবস্থা নাই, ঘুমানোর ব্যবস্থা নাই, কারাগারে অকথ্য অত্যাচার চলছে আমাদের নেতা কর্মীদের উপর, জুলুম চলছে এবং এ পর্যন্ত ১৭৪ জন এই নির্যাতনের ফলে কারাগারে মৃত্যুবরণ করেছে। যদিও বলা হয় যে এমন আমাদের তারা হার্ট ফেল করেছে। আমাদের মুক্তিযোদ্ধা বয়স্ক নেতৃবৃন্দ তাদের হাতে হ্যান্ডকাপ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল তার হাতে হ্যান্ডকাপ, তার বিরুদ্ধে হত্যা মামলা। মানে কি জুলুম চলছে বাংলাদেশে একবার আপনারা চিন্তা করে দেখেন। আমরা ১৫ বছর ৭ মাস ক্ষমতায় ছিলাম, আমরা তো কখনো এইভাবে জুলুম করিনি। আর এত গ্রেপ্তার এই হাদি মরার পরে, মানে ১৮ তারিখের পর যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিল ইউনূসের নির্দেশে, মামলা করতে তোমার লাগবে না, আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ যাদের পাবে তাদেরকেই গ্রেপ্তার করো। আপনারাই বলেন, কোনো মামলা ছাড়া, অভিযোগ ছাড়া একের পর এক গ্রেপ্তার করছে, আমাদের মেয়েদের পর্যন্ত। ১৩ বছরের শিশু তাকেও ছাড়ে না, তারপরে হাত পা কেটে ফেলে দিচ্ছে একদম প্রকাশ্যে, কোনো মানে আঁকা টাকা নাই, চাপা দিয়ে অস্ত্র শস্ত্র লাঠিস্টল নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করানোর থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যে বাংলাদেশে না চলছে। আমার খুব অবাক লাগে, যারা আমাদের সময় একটু হলেই মানবাধিকার মানবাধিকার চিৎকার করতো, সে আন্তর্জাতিক সংস্থাগুলি চুপ কেন? যারা অপরাধ করেছে, সেই অস্ত্র চোরাকারবারি, গ্রেনেড হামলা, যারা অগ্নি সন্ত্রাস, এর সময় যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করলে নাকি অপরাধ হয়ে যায়। আর এখন প্রকাশ্য দিবালোকে যে পৃথিবীতে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, প্রত্যেকটা জঙ্গিদের ট্রেনিং করানো হচ্ছে মাদ্রাসাগুলিতে, সমস্ত অস্ত্র প্রায় ৬,০০০ অস্ত্র লুট হয়েছে, মাত্র ১,০০০ খানিক উদ্ধার হয়েছে, সেই অস্ত্র উদ্ধারের নাম নেই এবং সেটা দিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আপনারা জানেন যে লুটপাট যেভাবে হয়েছে, সেই গণভবন লুট করতে প্রথম যে গেল, সেই ছবি আপনারা দেখেছেন যে প্রাইম মিনিস্টারের খাটে শুয়ে ছবি তুলছে, তার নাম খালেদ সাইফুল্লাহ নাইক, সে হলো ছাত্রদল কর্মী। রোমান হাওলাদার তো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রথম আগুন দিল। তাছাড়া ছাত্রীদের উপরে হামলাকারী, যদিও ছাত্রলীগের নাম এসেছিল যে ছাত্রলীগ করেছে, কিন্তু এখন সেটা বেরোলো, সে ছিল শাহিদ খান, সে শিবির করে, সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। এবং আজকে শুধু তাই না, এখানে অনেকে যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে পরে বিক্রি হয়েছে, এমন অনেক উপদেষ্টা হয়ে গেছে। ছাত্রলীগের নামে বদনামটা রেখে দিয়ে তারা এখন পরিষ্কার হয়েছে। এই হলো অবস্থা দেশে। তার মধ্যে ছিল নির্বাচন, আওয়ামী লীগকে ব্যান করেছে। আওয়ামী লীগ কেন ব্যান করবে? আওয়ামী লীগ প্রতিবার ইলেকশন করেই ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ১৩টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, ৯টা নির্বাচনে জয়লাভ করে, সে পাকিস্তান আমল থেকে নিয়ে এ পর্যন্ত ৯টা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ জনগণের ক্ষমতা বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের দ্বারা সংগঠিত সংগঠন। কারণ অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে এই সংগঠন বের হয়নি, বা হত্যাকুর ষড়যন্ত্রের মধ্যে ক্ষমতা দখলকারী পকেট থেকে এই সংগঠন আসেনি। এটা গণমানুষের সংগঠন। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি এবং সেটা আমরা প্রমাণ করেছি বাংলাদেশকে আর্থসামাজিক ভাবে উন্নত করে
বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, সামাজিক অধিকার নিশ্চিত করেছিলাম, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে ছিল। শেখ হাসিনাকে বিদায় দিলেই নাকি খুব ভালো থাকবে। হ্যাঁ, শেখ হাসিনা বিদায় নিয়েছে, হয়তো হত্যা করতে পারেনি, এটা আমার ভাগ্য। আমি তো জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। আমি জানি আমি চুরি করা যাচ্ছি, কিন্তু তারপর দেখলাম যে না, আমাকে নিয়ে এসেছে এই ইন্ডিয়াতে। হ্যাঁ, আমাকে খুব সম্মানের সাথেই আমাদের পৌঁছে দিয়ে গেছে। তো আমি বললাম শুধু যে আমাকে বনবাসী নিয়ে চলে গেলে, যাই হোক, এটা আমার ভাগ্য। তবু বেঁচে আছি, আপনাদের সাথে কথা বলতে পারছি। এখন আমাদের দাবি স্পষ্ট যে আমাদের আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহার করতে হবে। আমাদের শৃঙ্খলা দিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। বিএনপি বারবার নির্বাচন বয়কট করেছে, আওয়ামী লীগের নির্বাচন বয়কট করবে না, বয়কট করতে চায় না। কারণ জনগণের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা নির্বাচন করতে চাই, আমাদের নির্বাচন করতে দিতে হবে। সেই সাথে সকল আমাদের মন্ত্রী রাজমন্ত্রী, তাদের সব মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। মুক্তিযোদ্ধা মনুষ্য রোগী, হাতে হ্যান্ডকাপ পরানো, মারা যাওয়ার পরেও হ্যান্ডকাপ করা হয় না। কি ভয় করে চিন্তা করে দেখেন, কারা ক্ষমতায়? এরা কারা? যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, রক্ত দিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ। আর যারা মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছে, দিনের পর দিন যাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে, সেই সময়কার সেই বিভৎস অবস্থান, এটা এখন আপনারা যারা হয়তো অনেকেই জানেন না, দেখেননি। কারণ সেই কত বছর আগের কথা। অথচ যারা গণহত্যা করেছে, ঘর বাড়ি লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 3 কোটির উপর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, তখন আমাদের 7.5 কোটি মানুষ। আজকে সেই পাকিস্তানি হানাদার বাহিনী হাতে গড়া আর বদল রাজাকার আর সাথে বাহিনী, তারাই এখন সব। আর মুক্তিযোদ্ধাদের হাতে হ্যান্ডকাপ, আর এদের আর মুক্তিযোদ্ধাদের গলায় পড়ায় জুতার মালা, আর এই রাজাকার তাদের গলায় ফুলের মালা। কোন দেশে আছি আমরা? আমরা কি সভ্য জগতে বাস করি? জাতিসংঘ থেকে একটা রিপোর্ট দিল 1400 জন মারা গেছে। তারা কি কোনো তদন্ত করেছিল? এবং এটা আজকে সব জায়গায় প্রচলিত, 1400 মারা গেছে। এই 1400 কারণ ইউনুস সরকার যে গেজেট করেছে, সেখানে 800 জনের নাম দিয়েছে। শহীদ পরিবার হিসেবে সাহায্য করছে মাত্র 600 জনকে। তাহলে 1400 800 উপর থেকে এই যে মিথ্যা বয়ান জাতিসংঘ থেকে দেওয়া হলো, এটাই প্রচার করে বেড়াচ্ছে। সেখানে যে 3000 পুলিশ, প্রায় 10,000 আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের তো খবর পাওয়া যাচ্ছে না। হত্যা করে গুম করেছে, কোন কোন কারাগারে বন্দি, নদীতে লাশ ভাসে। কয়েকদিন আগেও আমাদের এক কর্মীর লাশ পাওয়া গেল। সেটা নিয়ে কেউ সোচ্চার না কেন, ভাবতে আমার দুঃখ হয়। মানবাধিকার কোথায় গেল? আর এই 1400 যে বলা হয়, জাতিসংঘ কি তদন্ত করে দেখেছে? একটা জায়গায় গেছে কিভাবে নির্যাতন, মেরে আগুনে পোড়ানো, মায়ের উপরে চুলো, এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আজকে আমাদের দাবি খুব স্পষ্ট, আওয়ামী লীগ উপর থেকে নিষেধাজ্ঞা তুলে আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে। সকল বন্দীদের মুক্তি দিতে হবে, সব মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগের এবং ছাত্রলীগ সহ আমাদের সহযোগী সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কারণ তারা দায়িত্ব পালন করতে গিয়েছিল, এবং দায়িত্ব পালন করতে গেলে আইন অনুযায়ী তারা যে কোনো সম্পদ ধ্বংস, মানুষ হত্যা যদি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটা পৃথিবীর সব দেশে সব আইনে আছে, আমাদের দেশেও আছে। তবে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে? এই পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সকল মামলা প্রত্যাহার করতে হবে। এবং আইসিটি, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট,
এই কার্যক্রম যে যে আইসিটি করা হয়েছিল 1973 সালে রাজাকার স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, এই একটা দায়িত্ব পালন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী যখন ইংলিশ ক্ষমতা এসে অবৈধভাবে এই আইনগুলিকে সংশোধন করেছে। এই আইন পার্লামেন্টে পাশ করা আইন, সেই আইন পার্লামেন্টে পাশ না করা পর্যন্ত এই আইনের দ্বারা মৃত্যু দণ্ড থেকে শুরু করে বিভিন্ন দণ্ডের দায়িত্ব হবে। তো সম্পূর্ণ বেআইনি ভাবে এই আইনটি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য। এখানে কোনো আইনের শাসন নাই। কাজে অবৈধ সরকার, অবৈধ মানে অসাংবিধানিক কার্যক্রম এগুলি বন্ধ করতে হবে। জনগণের ভোট জনগণ দেবে, সেই সুযোগটা জনগণকে দিতে হবে। আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার হাজার হাজার নেতা কর্মী মাত্র এই এক সপ্তাহের মধ্যে 8,556 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো মামলা নাই, কিচ্ছু নেই, কিন্তু তাদের গ্রেপ্তার করে কারাগারে। সেখানে নারীদের উপর, আমাদের যুব মহিলা লীগ বা আওয়ামী লীগের যারা মহিলা কর্মী, তাদের উপর যে পাশবিক অত্যাচার, নির্যাতন কারাগারে, এবং আওয়ামী লীগ যারা তাদের নির্যাতন, তাদেরকে বিভিন্ন এসে এমনকি আপনারা অবাক হয়ে যাবে যে তাদের হ্যান্ডকাপ, তাদেরকে নানাভাবে নির্যাতন করে নিয়ে দেওয়া হচ্ছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। যারাই জঙ্গি হামলার সাথে জড়িত তাদেরকে ইনডেমনিটি দায় নোটিশ দিয়েছে, কারণ যারা ভিকটিম তারা বিচার হয় না। দেশে কোনো আইনের শাসন নাই, যে কোনো বিচার নেই, কোনো ন্যায় বিচার নেই। এটা হলো বাস্তবতা। এই যে এই বিষয়গুলিতে আমি মনে করি আপনারা এখানে বসছেন, আপনাদের গবেষণা করা উচিত। আপনারা তথ্য নেন, প্রত্যেকটা এলাকায় খবর নেন, সেখানকার কি অবস্থা একটু দেখেন। আওয়ামী লীগ কত নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খার করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের, গরুর খামার, বা এমনকি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি একের পর এক সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার, কৃষক সার পায় না, সারে ভেজাল, উৎপাদিত পণ্যের দাম পায় না। প্রত্যেকটা দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। যেখানে আমি 2023 সালে 2,793 মার্কিন ডলার ছিল মাথাপিছু আয়। 2024 সালে জুন মাসে আমরা বাজেট দিলাম, তখন এই তথ্যটা দেওয়া হয়েছে এবং আমাদের প্রবৃদ্ধি 7.24% ছিল। ওই 24 সালে ইউনুস ক্ষমতা দখল করার সাথে সাথে মাথাপিছু আয় কমিয়ে দিয়েছে, আবার প্রবৃদ্ধির হারও কমে গেছে। একটা ব্যাংক চলে না, ব্যাংকে গেলে টাকা নেই, সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে এবং জনগণের শক্তিতে বিশ্বাস করে জনগণের শক্তি নিয়ে আমরা চলতে চাই। কাজে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটি সুসংবাদ দিতে চাই যে নিউ ইয়র্ক স্টেট সিনেট নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণ করে একটি প্রোক্লামেশন দিয়েছেন সকল সিনেটর এবং রেজলিউশন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা এবং ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আমরা ওই প্রোক্লামেশনটা এবং রেজলিউশনটা আপনাকে একটু দেখাতে চাই। আর সাথে সাথে আজকের সভার সভাপতি আব্দুর রহিম বাদশাহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আপনাকে একটু ধন্যবাদ দেবেন। তারপরে আমরা প্রোক্লামেশনটা দেখাবো। আর যদি আপনি সদয় হয়ে একটু সুযোগ দেন, যে সমস্ত তরুণ যুবলীগ, ছাত্রলীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগের নেতারা আজকের এই মহতী আয়োজনটা করেছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, যদি সংক্ষিপ্ত আকারে ওরা একটু আপনার সঙ্গে হ্যালো বলতে চায়, সুযোগ দিলে জাস্ট নট মোর দ্যান 5 মিনিটস। এবারে আব্দুর রহিম বাদশাহ আপনার সঙ্গে একটু ধন্যবাদ বলতে বলবেন।